আবার তুমি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছ দীপ? ঘরে ঢুকেই চেঁচিয়ে উঠল রিমা। হন্তদন্ত হয়ে কিচেন থেকে বেরিয়ে এলো দীপ। মেয়ের আবদারে তার জন্য পকোড়া ভাজতে শুরু করেছিল সে। আরে বুবাইয়ের খুব দরকার ছিল, ধার দিয়েছি, নরম সুরে বলল দীপ। কিন্তু তাতে কোনো কাজ হলো না। আরও জোরে চেঁচিয়ে রিমা বলল, কেন, দানছত্র খুলে বসেছ নাকি? দিতে হলে নিজের টাকা দেবে। আমাকে না জিজ্ঞেস করে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সাহস হয় কি করে তোমার? প্লিজ রাগ করো না, ওর খুব দরকার ছিল। তোমাকে চাইলেও তুমি তো দিতে। ঠিক আছে, আর কোনো দিন এরকম হবে না। এখন শান্ত হও, পকোড়া ভাজছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, একসঙ্গে বসে চা আর পকোড়া খাবো। ব্যাপারটা হালকা করার চেষ্টা করলো দীপ। কিন্তু রিমা কিছুতেই থামে না। জানো, আমি ভেবে রেখেছিলাম এই শনিবার ওই টাকাটা আমি মিমির নামে ফিক্সড ডিপোজিট করে আসব, আর তুমি টাকাটা তুলে নিলে। কত কষ্টে জমেছিল টাকাটা। আসলে তোমার আর কি, তোমার তো কোনো চিন্তাই নেই, দিব্যি খাচ্ছ দাচ্ছ ঘুরে বেড়াচ্ছ। লাগে টাকা দেবে গৌরী সেন। মাসের শেষে কোথায় কিভাবে ম্যানেজ করি সে তো আমিই জানি। গজগজ করতেই লাগলো রিমা। তেল পুড়ে যাচ্ছে বলে রান্নাঘরে চলে গেল দীপ। এত অপমানের পরও শিক্ষা হয় না তোর? পকোড়া নিয়ে মায়ের ঘরে যেতেই মা বললেন দীপকে, আরে ছাড়ো তো ওসব, তুমি এখন পকোড়া খাও। মায়ের সামনে প্লেট নামিয়ে দিয়ে চলে গেল দীপ। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন লতা। ছেলেটার জন্য কষ্ট হয় তার। প্রেমে অন্ধ হয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল রিমার সঙ্গে। লতা বুঝিয়েছিলেন রিমা যেহেতু দীপের চেয়ে অনেক ভালো চাকরি করে, তাই তাকে বিয়ে করলে দীপ কোনো দিন সেই সম্মানটা পাবে না। কিন্তু কোনো কথাই শোনেনি দীপ। তার ধারণা ছিল একদিন না একদিন অনেক বড় চাকরি পাবে সে। আর রিমাও নাকি তাকে আশ্বস্ত করেছিল যে সারা জীবন সে দীপকে মাথায় করে রাখবে। দীপ যদি কোনো চাকরি নাও করে, তবু তার ভালোবাসা কোনো দিন কম হবে না। সে একাই সংসার চালিয়ে নেবে। বিয়ের পর আজ এত বছর হয়ে গেল, এখনও চিত্রটা সেই একই। দীপের প্রায় 3 গুণ স্যালারি পায় রিমা, কিন্তু দীপের তাতে কোনো প্রবলেম নেই। তার মতে দুজনেই যদি টাকার পেছনে ছোটে, তাহলে মেয়েটাকে দেখবে কে, সংসারটা গুছিয়ে রাখবে কে? তাড়াতাড়ি অফিস থেকে ফিরে পুরো সময়টা তাই মেয়ের পেছনে দেয় সে। সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখে। আসলে দীপ খুব ভালোবাসে রিমাকে। সে চায় না কোনো কারণে রিমার মনে কোনো কষ্ট থাকুক। সে জানে রিমা কেরিয়ারিস্টিক, অনেক পরিশ্রম করে এই জায়গায় এসে পৌঁছেছে। তাই কোনো কারণে রিমার স্বপ্নভঙ্গ হোক, এটা সে কিছুতেই চায় না। তার ওপরে ওঠার পথে কোনো বাধা আসুক, এটা সে চায় না। সে জানে লোকে তাকে নিয়ে অনেক কথা বলে, বউয়ের আঁচলে বাঁধা, বউয়ের পয়সায় ফুটানি করে, আরও অনেক কিছু। কিন্তু দীপের সেসবে কিছু এসে যায় না। তার সংসারে শান্তি থাকলেই হলো। হঠাৎ একদিন রিমার ট্রান্সফার হয়ে গেল ব্যাঙ্গালোরে, সঙ্গে প্রমোশন। বেশ চিন্তায় পড়ে গেল রিমা। দীপের চাকরি এখানে, মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না। আবার ওখানে মেয়েকে নিয়ে একা থাকাও যাবে না। সারাদিন মেয়ে একা কি করে থাকবে? আরে চিন্তা করছো কেন, আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। রিমার হাত ধরে তাকে আশ্বস্ত করল দীপ। প্রচণ্ড অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল রিমা। তারপর বলল, নিশ্চয়ই মজা করছো?
একদম না। এরপর দীপ ভালো করে বুঝিয়ে দিল যে যেহেতু রিমা এত ভালো একটা অফার পাচ্ছে, কোনোভাবেই তার সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। চাকরি ছাড়তে তার কোনো আপত্তি নেই। রিমা ইতস্তত করছে দেখে তাকে আবার বোঝালো দীপ। হেসে বলল, তুমি নিশ্চিন্তে ব্যাঙ্গালোর যাওয়ার প্রিপারেশান নাও, সব ঠিক হয়ে যাবে। তোমার চাকরি ছাড়তে কোনো অসুবিধে নেই? একদম নেই। শুধু তুমি আমাকে বসিয়ে খাওয়াতে রাজি আছো কি না বলো, হেসে জিজ্ঞেস করল দীপ। হেসে উঠল রিমাও। সেদিন রাতে ছেলেকে ডেকে তিরস্কার করলেন লতা। চাকরি ছেড়ে দিলে পুরুষ মানুষের আর কোনো সম্মান থাকে? বউয়ের পয়সায় বসে বসে খাবে, এ আবার কি ধরনের মানসিকতা? তিনি কিছুতেই এই ডিসিশন মেনে নিতে পারছেন না। এত বছরে তো বিশেষ কিছুই করতে পারলাম না মা। রিমা করতে পারছে আর আমি তাতে বাধা দেব? কি আছে, আমি তো বাড়ির কাজকর্ম করব, মেয়েকে দেখব, এগুলো কম নয়। তোকে কিছু বলাই বৃথা, দীর্ঘশ্বাস ফেলে বললেন লতা। রিমা অবশ্য শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অনেক জারিচুরি করল, কিন্তু কিছুতেই রাজি হলেন না লতা। তিনি জানেন তিনি চোখের সামনে এসব অনাসৃষ্টি দেখতে পারবেন না, তাই এখানে একাই ভালো থাকবেন বলে জানিয়ে দিলেন। নির্দিষ্ট দিনে ব্যাঙ্গালোর গিয়ে হাজির হলো দীপ, রিমা আর মিমি। শুরু হলো তাদের নতুন জীবন। যে যাই বলে বলুক, দীপ কিন্তু খুব খুশি। বাড়ির কাজ করে আর মেয়ের দেখাশোনা করে সারা দিন কেটে যায় তার। প্রায় নানা রকম নতুন নতুন রেসিপি ট্রাই করে সে মেয়ের জন্য। মেয়ে খেয়ে দারুণ খুশি হয়ে যায়। আরও নতুন কিছু বানানোর উৎসাহ পায় দীপ। হঠাৎ একদিন সাদাসিধে ভালো মানুষ দীপের জীবনে ঝড় উঠল। অফিস যাওয়ার আগে রিমা তখন চানে ঢুকেছে। সেই সময় একটা ফোন এলো। ধরতে গিয়ে কেটে গেল কলটা। আর ঠিক সেই সময় একটা মেসেজ এলো, ব্যাংকের মেসেজ। তাড়াতাড়ি মেসেজটা খুলল দীপ। কোনো একটা অ্যাকাউন্টে 50,000 টাকা ট্রান্সফার করা হয়েছে। সে আরও বুঝতে পারল নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে রিমা। প্রায় লাখখানেক টাকা আছে সেখানে। মেসেজগুলো দেখে দীপের কেমন যেন গুলিয়ে গেল সব কিছু। এত টাকা কাকে ট্রান্সফার করেছে রিমা? নতুন অ্যাকাউন্ট খুলেছে সেটাও তো জানায়নি দীপকে। এই এত বছরে প্রথমবার রিমার ওপর কেমন যেন অভিমান হলো দীপের। যে কোনো সময় বেরিয়ে আসবে রিমা। মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি ফোনটা রেখে কিচেনে চলে গেল দীপ। কিন্তু মনের মধ্যে কেমন যেন অস্বস্তি হতেই লাগলো। যথাসময়ে রেডি হয়ে অফিস বেরিয়ে গেল রিমা। মিমি এখন স্কুলে। বাড়িতে একা একা ভালোই লাগছে না দীপের। কিছুক্ষণ পর সেও বেরিয়ে পড়ল। রিমার অফিসের নিচে একটা ফুড কোর্ট আছে। এদিক ওদিক ঘুরে ঘুরে সেখানে এসে পৌঁছালো দীপ। খিদেও পেয়ে গেছে। কিছু স্ন্যাক্স খাবে ভেবে সেখানে ঢুকলো সে। কোণের দিকে একটা টেবিলে বসে অর্ডার দিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চক্ষুস্থির হয়ে গেল তার। রিমা একটা লোকের সঙ্গে ঢুকছে। বুকের মধ্যে যেন হাতুড়ি পিটছে দীপের। নিঃশ্বাস বন্ধ করে সেদিকে তাকিয়ে বসে থাকলো সে। একটা টেবিলে মুখোমুখি বসে লোকটার সঙ্গে কথা বলতে শুরু করলো রিমা। লোকটার পোশাক বেশ কেতাদুরস্ত, দেখতেও হ্যান্ডসাম। হাত নেড়ে সে রিমাকে কি যেন বোঝালো অনেকক্ষণ ধরে। খুব মনোযোগ দিয়ে তার কথা শুনছে রিমা। মাঝে মাঝে ঘাড় নাড়ছে, মৃদু হাসছে। দীপের স্ন্যাক্স চলে এলো। ওদিকে
কফি এলো রিমা আর তার সঙ্গীর। দীপের মনে এবার সন্দেহ দানা বাঁধতে লাগলো। কিছু একটা তো চলছেই ভেতরে ভেতরে। নতুন বন্ধু, নতুন অ্যাকাউন্ট খোলা, টাকা ট্রান্সফার করা, সব কিছু যে একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত বুঝতে পারছে সে। রাগে, দুঃখে, ঘেন্নায় মনটা বিষিয়ে গেল তার। ওদিকে এখন বেশ হেসে হেসে কথা বলছে রিমা। রাগে ফুঁসতে ফুঁসতে রিমার ফোনে ফোন করলো দীপ। কোথায় তুমি? জিজ্ঞেস করলো দীপ। এই তো অফিসে কাজ করছি, জানালো রিমা। রাগে ফোন কেটে দিল দীপ। এত দূর, এতবার বেড়ে গেছে যে তাকে মিথ্যে পর্যন্ত বলছে। তবে কি সে বুঝতে ভুল করেছে এতদিন? রিমা নিশ্চয়ই তাকে আগের মতো ভালোবাসে না। বেকার স্বামীকে নিশ্চয়ই আর পছন্দ হচ্ছে না। বুঝতে পারল দীপ। মা একদম ঠিক বলে, ছেলেদের চাকরি না থাকলে সংসারে কোনো সম্মান থাকে না। দীপের খুব ইচ্ছে করল তক্ষুনি রিমার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করল সে। মিনিট কয়েকের মধ্যে উঠে চলে গেল রিমারা। এরপর 2-3 দিন অনেক কষ্টে কাটালো দীপ। বাইরে থেকে কেউ যাতে কিছু বুঝতে না পারে তার প্রাণপণ চেষ্টা চালিয়ে গেল। কিন্তু বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে তার। কাউকে কিছু বলতেও পারছে না। জানে বন্ধুবান্ধব যে শুনবে তাকে হ্যাটা করবে প্রথমে। সবাই তাকে বউয়ের পয়সায় বসে বসে খেতে বারণ করেছিল। সবাইকে বুক ফুলিয়ে বলেছিল সে। তার আর রিমার সম্পর্কটা আর 5 জনের থেকে আলাদা। এমনকি এখন কি আর কেউ তাকে কথা শোনাতে ছাড়বে? এর মধ্যে একদিন দুপুরে আলমারিতে একটা ফাইল খুঁজতে গিয়ে কোথাও পেল না দীপ। তার মনে হলো লকারটা একবার খুলে দেখবে। লকার খুলে এটা ওটা দেখতে গিয়ে হতভম্ব হয়ে গেল দীপ। রিমার গয়নার ব্যাগটা খালি। খুব বেশি না হলেও কিছু কিছু সোনার জিনিস তো এখানে এনেছে সে। তার মধ্যে শুধুমাত্র 2টো আংটি আর একটা পাতলা চেন পড়ে আছে। এটা কি করে হতে পারে? আসার পর যখন আলমারি গোছাচ্ছিল রিমা, তখন তো দেখেছে দীপ বালা, চূড় এসব ছিল। কোথায় গেল সেসব? লকার খুললে তো নিশ্চয়ই তাকে জানাতো রিমা। কেমন যেন সন্দেহ হলো দীপের। অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে রিমা, এদিকে সোনার গয়নার হদিস নেই। কি হচ্ছে এসব? খুব রাগ হলো দীপের। তাকে না জানিয়ে হচ্ছে মানে কিছু একটা ব্যাপার তো আছেই। সেদিন রাতে ঘুম এলো না দীপের। কি করবে কিছু বুঝতে পারছে না। চাকরি নেই তার হাতে। এরকম অবস্থায় কি পথে বসতে হবে নাকি তাকে? পরদিন রিমা অফিস বেরিয়ে যেতে বেরোলো সে। কয়েকটা দরকারি জিনিস কিনতে হবে। মলে টুকটাক জিনিস কিনে ফিরে এলো সে। মেয়ে আজকে নতুন কিছু খাবার বানানোর আবদার জানিয়ে গেছে। ফিরে এসে ইউটিউব দেখে সেটাই বানাতে শুরু করে দিল সে। দুপুরে খাওয়া হয়নি, কিন্তু খেতে ইচ্ছে করছে না দীপের। রাতে বাড়ি ফিরে হঠাৎ চিৎকার জুড়ে দিল রিমা। এসব কেন কিনেছ? টাকা কি গাছে ফলে নাকি? তোমার তো একটা হেডফোন আছে, আবার একটা কেন কিনেছ? আর মিমির কি জামার অভাব আছে যে আবার কিনেছ? রাগ চড়ে গেল দীপের মাথায়। চিৎকার জুড়ে দিল সেও। কেন? আমার বুঝি কোনো শখ থাকতে পারে না? মেয়েকে একটা জামা কিনে দেওয়ার ইচ্ছে হতে পারে না আমার? নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না? চাকরি ছেড়ে দিয়েছি বলে কি সব কিছু বিসর্জন দিয়ে দিতে হবে নাকি? দুবেলা রীতিমতো মেহনত করি সংসারের পেছনে, সব কাজ করি। দীপকে চিৎকার করতে দেখে বেশ অবাক হলো রিমা। সাধারণত এরকম করে না সে।
খানিকটা নরম হয়ে সে বলল, এরকম করে কথা বলছো কেন? আমি শুধু বলেছি যাতে অপচয় না হয়। ও, আমি খরচ করলে অপচয়, আর তুমি যার পেছনে খুশি যেখানে খুশি টাকা ঢালতে পারো, চিবিয়ে চিবিয়ে বলল দীপ। তার হাবভাব দেখে আজ সত্যিই অবাক হয়ে যাচ্ছে রিমা। হঠাৎ এরকম কেন করছে দীপ? তবে কি বাড়িতে থেকে থেকে মাথা খারাপ হয়ে গেছে? বিস্ময় নিয়ে তাই সে জিজ্ঞেস করলো, আমি আবার কার পেছনে টাকা ঢাললাম? কিছু জানো না? না, তুমি কিছু বুঝতে পারছো না? কি এটা? বলে মোবাইল থেকে সেদিন নেওয়া স্ক্রিনশটটা দেখালো দীপ। কাকে পাঠাচ্ছ তুমি টাকা? আর এ কে? কার সঙ্গে অফিসের মাঝে দেখা করতে যাও তুমি? বেকার স্বামীকে আর পছন্দ হচ্ছে না বুঝি? বলে সেই লোকটার সঙ্গে বসে থাকা ছবিটা দেখালো দীপ। প্রথমে কটমট করে তার দিকে তাকালো রিমা, তারপর হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, তুমি কি আমার পেছনে গোয়েন্দাগিরি করছো নাকি? তা আর কি কি জানতে পারলে? সোনার গয়নাগুলো কোথায় সরিয়ে এসেছো? কার জন্য এত কিছু হচ্ছে এবার বলে দাও দেখি। কথাগুলো বলতে গিয়ে চোয়াল শক্ত হয়ে উঠল দীপের। কাছে এসে তার হাত ধরে সোফাতে তাকে বসালো রিমা। এক এক করে খুলে বলল সব কিছু। দীপকে একটা রেস্তোরাঁ খুলে দিতে চায় রিমা, আর তারই প্রস্তুতি চালাচ্ছে সে ভেতরে ভেতরে। দীপকে সে সারপ্রাইজ দিতে চায়, তাই আগে থেকে কিছু জানায়নি। 50,000 টাকাটা ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য অ্যাডভান্স ছিল। ওই লোকটা ছিল ফিনান্সিয়াল অ্যাডভাইসার। অফিসে বসে এসব কথা আলোচনা করতে চায়নি বলেই সেদিন তাকে নিয়ে ফুড কোর্টে বসেছিল রিমা। এছাড়া ব্যাংক থেকে একটা লোন নিয়েছে সে, এমনকি নিজের সোনার গয়নাগুলো বন্ধক দিয়ে টাকা নিয়েছে। সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে দীপকে জন্মদিনে উপহার দেওয়ার ইচ্ছে ছিল তার। তুমি তো নতুন নতুন রান্না করতে ভালোবাসো, লোককে খাওয়াতে ভালোবাসো, তাই আমার মনে হলো এটা তোমার জন্য সবচেয়ে ভালো উপহার। চাকরি করতে তোমার যে ভালো লাগে না সেটা আমি বুঝতে পারি। দীপের হাতে হাত রেখে বলল রিমা। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল দীপ। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এত কিছু করেছে রিমা তার জন্য, আর সে বসে বসে রিমাকে এত সন্দেহ করছিল। কোনো দিন মুখ ফুটে না বললেও নিজের একটা ছোট্ট রেস্তোরাঁ খোলার ইচ্ছে তো সত্যিই তার ছিল। নানা রকম খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তার। রিমা ঠিক তার মন বুঝে ফেলেছে। আমাকে তুমি ক্ষমা করো রিমা, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, অনেক সন্দেহ করেছি। আবেগ ভরা গলায় কথাগুলো বলে রিমাকে জড়িয়ে ধরল দীপ। কি ব্যাপার, আমাকে কি তোমরা ভুলে গেছো নাকি? হঠাৎ কোথা থেকে ছুটে এসে একেবারে তাদের দুজনের মধ্যে জোর করে ঢুকে গেল মিমি। জোরে হেসে উঠল দীপ আর রিমা। পরম আনন্দে স্ত্রী আর মেয়েকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল দীপ। বিয়ের এত বছর পরও রিমা তাকে এত ভালোবাসে ভাবতে গিয়ে আবেগে চোখে জল চলে এলো তার। মনে মনে প্রতিজ্ঞা করল সে, রিমার ভরসা আর বিশ্বাসের মর্যাদা রাখবে সেও। প্রাণ দিয়ে পরিশ্রম করে দাঁড় করাবে রিমার স্বপ্নের এই রেস্তোরাঁটাকে।